শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুধী দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমাদের উদ্দেশ্য হলো থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা, একই সাথে থিয়েটারের নতুন কর্মীদের কাছে আমাদের এই গল্প পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনেক পরিচিত মুখ, আপনারা অনেকেই তাকে চেনেন, বিটু ভৌমিক, সদস্য উত্তরাধিকার। বিটু, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো। কেমন যাচ্ছে দিনকাল? একদম অনেক ভালোই যাচ্ছে। আমাদের আসলে আমরা তো দীর্ঘদিনের নাট্যকর্মী, আমরা একসাথে অনেক নাটক করছি আর কি, কিন্তু এর বাইরেও দেখা যায় কি যে ব্যক্তি বিটু ভৌমিকের আত্মজীবনী, থিয়েটার আত্মজীবনী যদি বলি, অনেকে হয়তো জানে না তার কখন থিয়েটারে আসা, কিভাবে আসা, মানে কারো মাধ্যমে আসা নাকি সে নিজে এসছে, সেই বিষয়গুলো একটু তোমার কাছ থেকে জানতে চাই। আসলে গ্রুপ থিয়েটার চর্চাটা শুরু হয়েছে আমার 95 শেষের দিক থেকে। আর ছোটবেলা থেকে খেলাঘর করতাম, দীপায়ন খেলাঘর, যেটা হচ্ছে আমাদের গ্রামে, বলখালী উপজেলার কানুগোপাড়া গ্রামে। 85 সাল থেকে ছোটবেলা থেকে খেলাঘর সাথে যুক্ত, এবং খেলাঘর আমার কাজেই ছিল শুধু নাটক করা ছোটদের। এরপরে শহরে যখন আসলাম, এসে থিয়েটার কিভাবে করা যায়, গ্রুপ থিয়েটার চর্চার সাথে কিভাবে যুক্ত হওয়া যায়, সেই ইচ্ছেটা ছিল সবসময় থিয়েটার করা বা নাটক করা। তো আমি শিল্পকলা একবার খবর নিয়েছিলাম এবং শিল্পকলার যোগাযোগ করেছিলাম। আমার সাথে পরিচয় হয়েছিল শিবলু কথক ছিল, কথক থিয়েটারে, যেটা শোভন ভট্টাচার্য থিয়েটার আমার প্রথম গুরু উনি। তো ওনাকে বলেছিলাম, দেন আমি কথকে জয়েন করেছিলাম। তখন থেকে শুরু। এরপরে কথকে 98 সাল পর্যন্ত ছিলাম। তখন আমি এসএসসি পাস করেছি, তারপরে ইন্টার পড়ালেখা সবকিছু মিলিয়ে মানে ওভাবে টাকা পয়সা দিয়ে পারছিলাম না, যেহেতু স্টুডেন্ট ছিলাম, একটা ফি দিতে হতো ব্যাপার, তারপরে করে গেছিলাম। 98 সাল থেকে থিয়েটার গিল্ড হয়। থিয়েটার গিল্ড যখন হয়, তখন আমার এক পরিচিত থিয়েটার গিল্ডে আমাকে নিয়ে যায়। থিয়েটার গিল্ড, তখন থেকে থিয়েটার গিল্ড শুরু 2010 সাল পর্যন্ত। ওহিদুল আজম টিপু। হ্যাঁ, থিয়েটার গিল্ড 2010 পর্যন্ত থিয়েটার গিল্ডে ছিলাম। 2010-এ আমি থিয়েটার গিল্ড থেকে বের হয়ে আসি। বের হয়ে তখন আমি 2011-তে উত্তরাধিকারে জয়েন করি। এখনো পর্যন্ত উত্তরাধিকারে আছি। প্রথম নাটক কি তোমার কি কথক থিয়েটারে নাকি তোমার থিয়েটার গিল্ড? না, কথক থিয়েটারে। আচ্ছা, ওই সময় তুমি থিয়েটারে, মানে কথক থিয়েটারের কোন নাটকটাতে তুমি কাজ করেছো? সম্ভবত চিক্কুর সম্ভবত। ওটা তো শোভনদারি লেখা, শোভনদারি ডিরেকশন, শোভনদারি লেখা। এর মধ্যে তোমার দলে কি কি কাজ করা হয়েছে? দলে তো আসলে অনেকগুলো কাজ, দলে 11 সাল থেকে যতগুলো চলমান কাজ হয়েছে সবগুলোতে আমি কাজ করেছি। তবে রিসেন্ট আমাদের একটা নতুন নাটক, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের একটা গল্প অবলম্বনে। এটা আমাদের সম্পাদনা বা নির্দেশনা দিয়েছেন আমাদের উত্তরাধিকারের প্রতিষ্ঠাতা সদস্য নাট্য ব্যক্তিত্ব মঈনুদ্দিন কোহেল, এবং সেটা হচ্ছে কল্পলোক রঙ্গালয়। এটা হচ্ছে থ্রিলার, আমরা এটা সদ্য মঞ্চে এনেছি, 2-3টা শো করেছি, এখন চলমান। আগামী এপ্রিলে আমাদের শো আছে। আমি যেটা তোমাকে দেখেছি কথক থিয়েটারে, ওই সময়কার বিটু ভৌমিকের সাথে আমার মানে সখ্যতা, হৃদ্যতাটা খুব বেশি তৈরি হয়নি। তোমার সাথে আমার সখ্যতা এবং বন্ধুত্বর জায়গাগুলো তৈরি হচ্ছে যখন তুমি থিয়েটার গিল্ডের খুব বিখ্যাত একটা নাটক শামসুর রহমানের সেই নুরুল দিনের সারা জীবন যখন তুমি করছো, তখন তখন থেকেই তোমার সাথে আমার পরিচয়, অনেক সখ্যতা তৈরি হচ্ছে। এই সখ্যতা আজ অবধি পর্যন্ত বিদ্যমান রয়েছে আর কি, এটা চলমান অবস্থায় আছে। তো
সেই সময়কালের সাথেও তোমার সাথে আবার আমার কিছু কাজ করারও সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, একদম একদম যেহেতু আমরা আমরা এক একটা দলে আলাদা আলাদা দলে কাজ করলেও কাজ করলে আমাদের যে সুযোগটা আমাদেরকে বেশি তৈরি করে দিয়েছে, প্রথমে তৈরি করে দিয়েছিল নান্দিমুখে না বললেই নয় দলপ্রধান অভিজিৎ সেনগুপ্ত, হ্যাঁ, তার কাছেও আমি কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আরো কৃতজ্ঞতা জানাই মুসলিম উদ্দিন শিকদার। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দলেরই উপদেষ্টা মণ্ডলীতেই আছেন উনি, প্রতিষ্ঠাতা সদস্য। হ্যাঁ, প্রতিষ্ঠাতা সদস্য এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ছিলেন উনি। ওনার সুবাদে জেলা শিল্পকলা একাডেমির রেপার্টারি থিয়েটার দলের আমরা বেশ কিছু নাটক, অনেকগুলো, অলমোস্ট সবগুলোতে কাজ আমার অনেক স্মৃতি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো, অনেক অনেক। তো সেই জায়গা থেকে যদি আমাদের দুজনের যদি মানে নাটক করতে গিয়ে আমাদের দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারটা, কো অ্যাক্টরের যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা, সেটাকে তুমি কিভাবে দেখো? এটা অবশ্যই বিশাল একটা ভালো লাগা এবং পজিটিভ বলবো, এটা শেখার। আর সবচেয়ে একটা ব্যাপার কি, আমরা যারা কাজ করেছি রেপার্টরিতে, শিল্পকলায় বা অপুদের যে নাটকটা বললো উন্নাজাল, ওখানে কিন্তু আমরা সবার সমমনা ছিলাম। মানুষের চিন্তা, ক্রিয়েটিভিটি, রুচি, আমরা কিন্তু এক জায়গায় ছিলাম। সেই জন্য উন্নাজাল একটা ভালো প্রোডাকশন তৈরি হয়েছে এবং শিল্পকলার সব নাটকগুলোই কিন্তু খুব ভালো। কেন? আমাদের টিম ওয়ার্কটা ভালো ছিল, আমাদের রুচির জায়গাটা ভালো ছিল, আমাদের স্যাক্রিফাইসের জায়গাটা, আমাদের মানে বন্ধুত্বের জায়গাটা অনেক ভালো ছিল। অবশ্যই সেটা আমাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট বলবো। এবং এই কাজ করতে গিয়ে সেই সম্পর্কগুলো আরো বেশি দৃঢ় হয়েছে এবং শক্ত হয়েছে, বেড়েছে সম্পর্কগুলো, মানে শিল্পকলার গণ্ডি পেরিয়ে সেগুলো ব্যক্তিগত জায়গায় পৌঁছেছে। একদম 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 একদম। যেটা হচ্ছে তার পারিবারিক অবস্থা কি, তার চিন্তার জায়গাটা কি হতে পারে। হয়তো দেখা যাচ্ছে কি, আমি শিল্পকলা অনেককে চিনি, থিয়েটার কর্মী চিনি, মানে সে একজন থিয়েটার কর্মী বা ডিরেক্টর, কিন্তু তার চিন্তাগুলো, তার রুচিগুলো আমি জানি না। যখন একসাথে কাজ করি, তাও দীর্ঘদিন, তখন অনেকগুলো বিষয় শেয়ারিং হয়। তখন এতে হয় কি, অভিনয় করতে অনেক বেশি সুবিধে। তখন তুমি আমি কাজ করছি, হ্যাঁ সাইফুল তো এটা করতে পারে, আমি তাহলে ওভাবে তৈরি করবো। সাইফুল এই লেভেলের অ্যাক্টর, তাহলে আমাকেও ওই লেভেলতে যেতে হবে। এই যে বিষয়গুলো কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের যে মানে এই হৃদ্রতাটাকে আরো, বন্ধনটাকে আরো শক্ত করতে আমার মনে হয় এটার মানে অব্যাহত, এই কাজগুলো অব্যাহত থাকাটা তুমি কি মনে করো? অবশ্যই অবশ্যই, কারণ রেপার্টরি তো বিশাল একটা কাজ করার বিশাল একটা প্ল্যাটফর্ম এবং এটা অনেক বড় সুযোগ তৈরি করে দেয়। আর একটা যেটা হচ্ছে কি, আমাদের কাছাকাছি আসার একটা জায়গা তৈরি করে দিয়েছে রেপার্টরি, এটা দরকার। এবং সেটার বাইরেও কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় আছি, চট্টগ্রাম শিল্পকলা, এবং আমরা সমমনা দলগুলো কিন্তু আছি, এখনো কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকে। তো আশা করি এগুলো আমাদের থাকবে আজীবন। এখানে কিন্তু আরেকটা জিনিস খুব লক্ষণীয়, যে এখানে বয়সেরও কিছু ব্যাপার আছে, কিছু আমাদের বয়সের সাথে একটু সিনিয়র যারা, তারাও কিন্তু আমাদের সাথে কাজ করেন। এই বয়সের কাজ করার ক্ষেত্রে কি বয়সটাকে খুব বেশি ম্যাটার করে তোমার কাছে মনে হয়? একদম না, আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে কি, নাটকের চরিত্র আলাদা কথা, বা তার অভিজ্ঞতা, তার দক্ষতা আলাদা কথা, কিন্তু টিম ওয়ার্ক আমার কাছে মনে হয়নি। কেন মনে হয়নি? এটা হচ্ছে যারা সিনিয়র বা যারা বয়স্ক, তারা কিন্তু অনেক বেশি আমাদের সাথে একটা ফ্রিলি কাজ করে, এবং তাদের থেকে আমরা যে বিষয়টা, যেটা আমাদের মধ্যে, তোমার মধ্যে আছে, যেটা আমার মধ্যে আছে, আমরা ওদের থেকে শিখার চেষ্টা করি, কিছু বলে আমরা সে পরামর্শগুলো নিই, হ্যাঁ, এবং খুব ফ্রেন্ডলি মিশে। যার ফলে কি হয়েছে, ওদের সহযোগিতার কারণে কিন্তু আমাদের কাজের গতিটাও বেড়েছে, আমরা শিখতে পেরেছি। যেমন আমি যদি তার দু একজনের কথা যদি বলি, যেমন আমাদের মরহুম, আমরা তার বিধিহার তার মাগফিরাত কামনা করি, আমাদের শ্রদ্ধেয় শাহিনুর সরোয়ার ভাই, এবং বাপ্পি ভাই এখনো আছেন, আমাদের শামসুল কবির লিটন ভাই, আরো অনেকেই আছেন যারা অনেক সিনিয়র আমাদের, যারা আমাদের সাথে কাজ করেছে, কিন্তু কাজ করার ক্ষেত্রে আমরা কখনো মনে করিনি যে ওরা আমাদের অনেক সিনিয়র না। তারাও যেরকম আমাদেরকে অনেক কাছে টেনে নিয়েছে, আমরাও ঠিক সেভাবে ওদের কাছে গিয়ে পৌঁছেছি। একদম একদম একদম। এটা একটা থিয়েটারের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমার কাছে, তোমার কি মনে হয় আমি জানি না, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়। তাহলে হয় কি, এই শেয়ারিং এর যে ব্যাপারগুলো, ও অ্যাক্টর বলো কিংবা সিনিয়র আর্টিস্ট বলো, তাদের থেকে যে শিখার যে ব্যাপারগুলো, এটা অনেক বেশি নিজেকে সমৃদ্ধ করে। অবশ্যই এটা অবশ্যই আমি অনেক, এটা আমার সৌভাগ্য বলবো। শাহিন ভাইয়ের কথা বললে, শাহিন ভাইয়ের থেকে তো অনেক কিছু শেখার আছে, এবং উনি এত ফ্রি, এবং উনি অলওয়েজ দেখলাম যে অনেক কিছু শিখাতে চায়।
শাহিন ভাই এটা কি হবে, এটা কি হবে, এটা হবে, হতে পারে এই যেটা বললে যে আমাদের শামসুল কবির লিটন ভাই বা আমাদের মসরুদ্দিন লিটন ভাই, আমি লিটন ভাইয়ের সাথে শেয়ার করি লিটন ভাই এটা কি হতে পারে, এটা কি হতে পারে, সেটা কোয়েল ভাই আছে, আরো যারা আছে আর কি সিনিয়র, বাপ্পিদার কথা একদম, এটা আমি খুব পজিটিভলি দেখি এবং অনেক কিছু তাদের থেকে শিখতে পেরেছি। তো এখনকার যে প্রজন্মের যারা নতুন যারা আসছে তারা কি এই জায়গাটা মিস করছে বলে তোমার কাছে মনে হয়? অ্যাকচুয়ালি হ্যাঁ, মিস তো করছে, আমি বলবো মিস তো করছে। এখন এমনও হতে পারে কি তারা হয়তো এর থেকে বেশি জানছে, শিখতে পারছে, হতে পারে, তবে আমি আমার জায়গা থেকে বলবো মিস করছে। আমরা আসলে আমাদের একটা আগ্রহ ছিল, এখনো আছে এবং সেটা থাকবে, যেহেতু থিয়েটারটা ব্লাডের সাথে মিশে গেছে, এটা থাকবে আমি আশা করি। তো নতুন প্রজন্ম তো আসলে সেই আগ্রহটা নেই, সেই সময়টা, ধৈর্যটা ওদের নেই, ওরা সেটা প্রকাশ করছে না। এটা কি কারণ বলে মনে হয় তোমার কাছে? এটা কারণটা হচ্ছে, বিশাল একটা কারণ হচ্ছে থিয়েটারটা অনেক বেশি মানে ওদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু সেটা আমাদের কাছে হয়তো এখন কঠিন না, কারণ আমরা মনে হচ্ছে যে না, এটাকে ভালোবাসলে এবং শুধুমাত্র আমরা মঞ্চটা ভালো কিছু করছি তা না, এটা ব্যক্তিগত জীবনে, কেরিয়ার জীবনে কিন্তু থিয়েটারটা বিশাল একটা প্রভাব আছে, এবং সেটা হচ্ছে ম্যান টু ম্যান রিলেশন, ব্যক্তির সাথে মিশা, কোন একটা জায়গায় নিজেকে প্রেজেন্ট করা, কোন একটা বিষয় নিয়ে বলা, হ্যাঁ, আমার অঙ্গভঙ্গি কি হতে পারে, আমার কথা বলার ধরন কি হতে পারে, সেটা বিশাল একটা নিজেকে তৈরি করে। তো সেটা বর্তমান প্রজন্ম অধিক আগ্রহ নেই, আর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ওরা খুব দ্রুত একটা জায়গায় পৌঁছতে চায়, খ্যাতি লাভ করতে চায়, তাদের সফলতা চায়, সেটা সব ক্ষেত্রে দেখলাম। সে কেউ হয়তো কোনো একটা বিজনেস করতে চাচ্ছে, সে সেম একই জায়গায়, এবং সেটা করতে গিয়ে দেখা যায় থিয়েটারে সে কর্মীগুলো নেই, অন্যান্য সেক্টর অনেকগুলো আছে, কিন্তু সেটা টিকতে পারছে না। এটা তো তাদের জন্য বিশাল একটা ঘাটতি। ওটা হচ্ছে খুব, ওদের মানসিকতাগুলো চেঞ্জ হয়ে গেছে হয়তো সময়ের কারণে। আমাদের চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের থিয়েটারের জায়গাটা যদি আমরা দেখি একবার, তাহলে কিন্তু বর্তমানে কিন্তু মানে কর্মীর যে সংকটটা আছে, অনেক দল আছে আমরা জানি যে তারা নিয়মিত শো প্রদর্শনী করতে পারছে না। তো এই যে কর্মী সংকটটা কেন, এটা তোমার কাছে কি মনে হয়? সংকটটা আসলে ওই যে ওটাই, তারা তাড়াতাড়ি সফলতা চায়, এবং তারা বাহির থেকে যেটা মনে করে যে থিয়েটার করলেই আমি মঞ্চে উঠে যাব, বা আমি নায়কের চরিত্র পাবো, বা আমি সেন্ট্রাল চরিত্র পাবো, এবং আমি এখান থেকে মিডিয়ায় চলে যেতে পারবো, এটা একটা ব্যাপার। কিন্তু গ্রুপ থিয়েটার চর্চায় সেটা তো না। গ্রুপ থিয়েটার টোটাল একটা স্কুলিং এর মাধ্যমে তৈরি হবে, এবং তাকে তৈরি করতে হবে সবকিছু, তার মানসিকতা, তার চিন্তা চেতনার জায়গা, তার চরিত্রের জায়গা, তার ভালো মানসিকতার জায়গা, ভালো মানুষ কিভাবে হবে, কিভাবে কথা বলবে, কিভাবে দাঁড়াবে, তাকে লাইট জানতে হবে, তাকে মিউজিক বুঝতে হবে, তাকে ব্লকিং বুঝতে হবে, তাকে বিজনেসগুলো বুঝতে হবে। তো সেগুলো যখন করতে যায় তখন সেই নির্দেশকের বা সেই স্কুলিংগুলো সে নিতে পারে না, এত সময় তার নেই। দলগুলো কোন পথটা যদি অনুসরণ করলে মানে এই সংকট থেকে উত্তরণের একটা সুযোগ থাকবে বলে তোমার কাছে মনে হয়? এগুলো, এটা আসলে মানে চট্টগ্রামের না, এটা আমি বাংলাদেশের কথা বলি, সব বাংলাদেশে একই, হয়তো ঢাকায় দলগুলোতে একটু সংখ্যা বেশি, কেন তারা মিডিয়াতে সুযোগ পাওয়ার বা তারা মিডিয়াতে কিছু সুযোগ পায়, কাজ করে। আর চট্টগ্রামের উত্তরণের বিষয়টা হচ্ছে কি, রেগুলার কাজ করতে হবে। আমি বলবো না যে কর্মী এসে ভরে যাবে, একদম একদম, রেগুলার কাজ করতে হবে, রেগুলার শো করতে হবে, হ্যাঁ, আর রেগুলার আমাদের চর্চাটা এগিয়ে যেতে হবে। হয়তো দেখা যাচ্ছে কি, আমার শো আছে, আমি আগামী মাসের 2 তারিখ শো দিলাম, আমি তার 3 দিন আগে থেকে রিহার্সাল শুরু করলাম, শো করলাম, শেষ। আবার এরকম হচ্ছে তা না, আমাদের কিন্তু প্রতিদিন অলমোস্ট সপ্তাহে 2-3 দিন করে আমাদের রিহার্সাল তৈরি করতে হবে, রিহার্সাল রাখতে হবে, তখন কর্মী হয়তো তৈরি হবে, আর কর্মী হয়তো আগ্রহ বাড়বে। যারা আসলে করতে যায় 100 জনের মধ্যে 1 জন তো টিকতে পারে, 2 জন তো টিকতে পারে, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আমার কেমন জানি মনে হয় স্কুল পর্যায়ে বা ইউনিভার্সিটি পর্যায়ে যদি টিচাররা এবং তাদের যে একটা বেসিক সাবজেক্ট হিসেবে রাখে যে থিয়েটারের একটা তাদের প্রেজেন্টেশন হতে পারে, একটা থিওরিক্যাল কোন একটা ব্যাপার, বা তাদের বলে কি তোমরা ওই শোটা দেখে আসো বা ওই নাটকটা দেখে আসো, দেন প্রেজেন্ট করবে, বা ওটা নিয়ে ডিসকাশন হতে পারে, এক পেজের একটা তোমাদের দিতে পারে, এবং সেটা যদি এডুকেশনের সাথে কোনোভাবে যদি লিঙ্ক আপ করানো যায় তাহলে এটা বাড়তে পারে।
আর আমরা তো অনেক কর্মী আনি, ওই যে বললাম তারা সময় নেই। এখানে একটা মোবাইল তো একটা ফ্যাক্ট, বাইরে ফ্রেন্ডরা বসে আছে মোবাইলে, এটা একটা ফ্যাক্ট, ধৈর্যটা নেই। মানে ডিজিটালাইজেশনের জায়গায় এসে কিন্তু আমরা ওই পথটা মনে হয় হারাচ্ছি বলে আমার কাছে মনে হয় আর কি। তুমি জানি না এটার সাথে একমত কিনা, যে সবাই এখন ডিভাইসের মধ্যে চলে আসছে। এটা পুরোপুরি ভাবে না, পুরোপুরি ভাবে না কেন, আমাদের জীবনটা চলে গেছে মোবাইলে। মোবাইলে অনেক কিছু আছে, অনেক রঙিন মনে হয়। এখানে আমি একটা রিল দেখছি, মনে হচ্ছে এটাই জীবন, আসলে তা না। ওই বাস্তব উপলব্ধিটা ওদের মধ্যে হচ্ছে না বলে, ওদের মধ্যে হচ্ছে না বলে, কিন্তু জীবনটা হচ্ছে আসলে রিল না, জীবনটা হচ্ছে অনেক সুন্দর, অনেক বাস্তববাদী। এটা একটা হতে পারে। আর ডিজিটালাইজেশনটা হতে পারে, এটার প্রভাব তো আছে, নাই বলবো না, এটার প্রভাব আছে বলা যায়। তবে আমাদেরও কিছু সংকট আছে। আমি বলবো যে রেগুলার চর্চার জায়গাটা, শো এর জায়গাটা, কাজের জায়গাটা করে যাওয়া, এটা একটা দর্শকের জায়গাটা যদি তোমাকে যদি বলি, দর্শক কিন্তু দেখা যায় কি একটা দলের প্রথম প্রদর্শনীর পরে শো হলে পরে আর কোনো দর্শককে আর দেখা যায় না। এক, সেটা কি তুমি কি মনে করো যে দর্শক নাটক সিলেকশনের ক্ষেত্রে, বিষয়বস্তুর ক্ষেত্রে সেরকম কি কোনো দুর্বলতা কি ওরা দেখে, যে যার কারণে তারা পরবর্তী শোটা তারা দেখতে আসে না, এরকম কোনো? না, সেটা না। আমার কাছে মনে হয় কি, এটা সবাই করে। একটা নাটক কয়বার দেখবে? আমি হয়তো 2বার দেখছি, হয়তো ভালো লেগেছে, বা এই নাটকের এই জিনিসটা বুঝিনি তাই আমি দেখছি, বা 3বার সর্বোচ্চ। এটা আমরা তো একটা নাটকের অনেকগুলো শো করে থাকি, এটা একটা ব্যাপার। আর চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা সার্কেলে ওরাই দেখে নাটক, কোন নতুন নাটক, নতুন কোনো দর্শক তৈরি হয়নি। এটা আমাদেরকে দোষ দেবো না, এটা হয়তো ওই মানসিকতা এখনটা নেই। আমি ডেকে আনলাম, তারা ওটা অত ওভারে দেখলো। দর্শকমুখী করতে গেলে তাহলে তো কি আমাদের কি করণীয়, মানে তোমার কাছে কি মনে হয় কি করণীয়? এটা করণীয়টা হচ্ছে আমাদের যে গ্রুপ থিয়েটার চর্চাটা, এটাকে প্রথমত হচ্ছে যে এখন যে ডিজিটালাইজেশন, মানে আপনার এই তথ্য প্রযুক্তির যে বিষয়টা বললে, সেই জায়গাটাই কিন্তু আমাদেরকে ওখানে নিতে হবে। হতে পারে আমাদের পুরনো মঞ্চ নাটকগুলো হতে পারে, সেখানে আমরা ইউটিউবের যেটা বলছে সেখানে যদি আমরা করতে পারি, বা টেলিভিশনগুলোতে নিয়ে যেতে পারি, হ্যাঁ, তখন হয়তো ওরা দেখতে পারে, রিয়েলাইজ করতে পারবে যে না, এটা একটা বড় একটা চর্চা হবে, এটা একটা দর্শক আসতে পারে। এমন হতে পারে কি, আমি যেটা দেখলাম বাইরের দেশে অনেক বিখ্যাত নাটক ছোট ছোট ফুটেজগুলো ওরা বিজ্ঞাপন আকারে দিচ্ছে। হ্যাঁ, ওটা ঠিক আছে, কিন্তু আমি এই বিষয়টা একটু পরে আসছি। আর তার আগে আমি একটু বলতে চাই যে তুমি অবশ্যই, আমি যতটুকু জানি তোমাকে, যে তুমি তোমার ব্যক্তিগত কাজে আমাদের যে পার্শ্ববর্তী যে দেশটা আছে ভারত, সেখানে তোমার প্রায়শই যাওয়া হয় তোমার ব্যবসায়িক কাজে। তুমি যখনই যাও সেখানে তুমি নিয়মিত নাটক দেখো, তো সেক্ষেত্রে ওখানকার নাটকের ধরন কিংবা বিষয়বস্তু এবং আমাদের দেশের নাটকের ধরন কিংবা বিষয়বস্তু, এই কোনো পার্থক্য কি তোমার কাছে মনে হয়? পার্থক্য আছে। আমার কাছে মনে হয় আমরা যে থিয়েটারটা করছি অনেক রিচ, অনেক রিচ, এবং আমাদের থিয়েটার চর্চাটা যখন ওরা শুনে ওরা খুব অবাক হয়। কেন অবাক হয় আমি বলি, আমার কাছে এখনো মনে আছে আমরা অন্যাজাল করার সময় আমরা কলকাতা গিয়েছিলাম, নজরুল মঞ্চে শো করার পরে একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে, তোমরা এটা কতদিন ধরে নামিয়েছো এই সময়টার মধ্যে, তোমরা কতক্ষণ রিহার্সাল করো ডেলি? আমাদের ডেলি তো করি না, সপ্তাহে 3 দিন করছি, শো পড়লে 4 দিন করছি, আর নতুন নাটক ওই 2-3 দিন। কতক্ষণ করে? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, হতে পারে 3 ঘন্টা। তো তোমরা 3 ঘন্টা চর্চা করে এত বড় এত একটা দুর্দান্ত প্রোডাকশন নামিয়ে ফেললে, এটা বলেছে। কেন অবাক হতে কিছু নেই, তোমরা কি করো? বলে আমরা তো সেই সকাল থেকে রিহার্সাল শুরু করি, একদম রাত অবধি চলে, এবং কারণ যেহেতু আমরা পয়সা পাই, পয়সা দেয়। আমি না ভাই, আমাদের পয়সা নেই, সবাই চাকরি করে, সবাই কাজ করে, অবসর সময়টা বের করে অফিস থেকে এসে ঘরের খেয়ে বোনের মোট টাকা এটা করে থাকে। মাই গড, তোমরা এইভাবে কাজ করছো, এত ভালো কাজ। হ্যাঁ, আরেকজন জিজ্ঞেস করছে, তোমাদের বাংলাদেশের নাটকের এত মানে স্পিডটা কোত্থেকে আসে? আমি অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধটা কিন্তু আমাদের বিশাল একটা গতি। হ্যাঁ, আরটা যেটা হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের আমাদের যে চট্টগ্রামের অনেক রিচ, অনেক ভালো ভালো কাজ করছে, অনেক ভালো হচ্ছে। এটা হয়তো অনেকের কাছে ভালো না লাগতো, আমি ওদের নাটক দেখেছি, 1-2টা নাটক ছাড়া। হ্যাঁ, একটা ব্যাপার কি, ওরা যেহেতু চর্চাটা বেশি করছে, অ্যাক্টিং এর জায়গা থেকে ওরা আমার থেকে অনেক ভালো করে,
মানে সবার থেকে না, বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনেতা আছে, তুমিও আছো, তো ওরা যে করছে ওরা করছে আর কি, সবাই তো করছে না, কয়েকজন করছে। গল্পগুলো হচ্ছে গল্প ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। আমাদেরটা অবশ্যই আমাদেরটা ভালো, আমাদের নাটক দেখে তো ওরা মুগ্ধ হয়ে যায়, আমাদের ফোক নাটক তো বিখ্যাত আমরা যদি বলে থাকি, তো এটা সব জায়গায় ঠিক। কিন্তু ওদের ওখানে যে একটা সহযোগিতা, পৃষ্ঠপোষকতা বিষয় আছে, এটা একটা ব্যাপার। আবার ওদের একটা শ্রেণী আছে যে আমি যখন বিভিন্ন জায়গায় যাই, যখন আমি পরিচয় দিই বা আমার সঙ্গে যারা ওখানকার থাকে বলে ও থিয়েটার করে, তখন থিয়েটারটাকে সবাই চিনি এবং ওই ব্যক্তিকে সম্মান করে। বাংলাদেশের থিয়েটার কি অনেকে জানে না। যখন বলি নাটক করি, তখন এটা নিয়ে আবার একটু ব্যঙ্গ করে আমাদের দেশে। তো দর্শকদের মধ্যে একটা বিষয় বিপদ আছে। তো আমি ওই জায়গাটায় যদি একটু বলে থাকি যে দর্শকমুখী করার প্রথম কথা হচ্ছে প্রচার একটা আমাদের দুর্বলতা আছে। যেমন মিডিয়াগুলো কেমন জানি আমাদের নাটকের প্রতি ওদের একটা অনীহা আছে। পেপারে নিউজ একটা দিলাম, করলো আর কি, তাও কোন একটা লবিং ধরে করলাম। আমি যদি এমনি পাঠাই, করবে না, কারোর মাধ্যমে হলে করলো, যেটা আমি ব্যক্তিগতভাবে। যদি কোনোটা স্টল দেয় মিডিয়াতে, যদি আমরা যদি বলি দিই একটা স্টল, কিন্তু সেটার জন্য ওরা টাকা চাইবে, সে টাকা তো আমাদের নেই। আমরা এমনি একটা যখন শো করি 10-15 হাজার টাকা খরচ হয় নিজের পয়সা দিয়ে, আমাদের একটা বিশাল একটা সমস্যা হয়। যেমন বাইরের দেশে দেখলাম যে ওরা একটা নতুন নাটক নামলো, যদি আমাদের নাটকটা বলি কল্পলোকে রঙ্গালয়, তখন ওরা ছোট ছোট ফুটেজ গুলা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া হোক, তখন ওগুলো তো বারবার ওকে ভিডিওগুলো আসে, তখন হয় কি দর্শক নাই, নাটকটা তো দেখতে হবে, কি আছে। আমি 1.5 ঘন্টা নাটক দেখাচ্ছি 1 সেকেন্ড একটা ফুটেজ বা এরকম একটা বিজ্ঞাপন দিই, তখন ওটা বিজ্ঞাপনের জায়গাটা একটা ফ্যাক্ট আমাদের কাছে খুবই ক্ষীণ বলে আসলে দর্শকের কাছে এই পৌঁছাচ্ছে না যে আমাদের আসলে কি প্রদর্শনীটা চলছে, আমরা কি করছি, কি কাজটা করছি। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছো তুমি, সেটা হচ্ছে যে কি ওরা কাজের বিনিময়ে একটা পারিশ্রমিক তারা পায়, সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় পায়, কিন্তু আমাদের বাংলাদেশে সেটা কেউ পায় না। তোমার কাছে কি মনে হয় এই ধরনের পৃষ্ঠপোষকতা আমাদের দেশে থাকা খুবই জরুরি? অবশ্যই জরুরি। যদি থিয়েটারকে বাঁচাতে হয়, ডেফিনেটলি থিয়েটারের কর্মীগুলোকে যদি রাখতে হয়, তাহলে এই জিনিসটা করা খুবই দরকার। অবশ্যই দরকার। এখানে একটা বড় বিষয় হচ্ছে সেটা মানে কে করবে, মানে কেন করবে। থিয়েটারটাকে বাঁচিয়ে রাখার থেকে আমার কাছে মনে হয়েছে যে সমাজে, রাষ্ট্রে থিয়েটারটা খুব গুরুত্বপূর্ণ। থিয়েটার কিসের কথা বলে? সমাজের কথা বলে, মানুষের কথা বলে এবং মানুষের ন্যায্যর কথা বলে। এবং থিয়েটার তো যে কোনো থিয়েটারের মধ্যে বিশাল একটা মেসেজ থাকে, যেটা মানুষের চেতনাকে জাগ্রত করে। তো সেটা তো অবশ্যই একটা পৃষ্ঠপোষকতার দরকার, কিন্তু সেটা করবে কিনা আমরা তো আশা রাখতে পারি যে এই পৃষ্ঠপোষকতা অবশ্যই কোনো না কোনো একদিন এই সরকার হোক কিংবা আগামীতে কোনো সরকার যদি আসে, তাদের কাছে আমাদের একটা কি আবদার বলতে পারে, দাবি থাকতে পারে, দাবি যেটা ছিল থাকবে এবং সেটা আমাদের আশাও আছে, থাকা উচিত এটা। তাহলে থিয়েটারটা সুন্দরভাবে বেঁচে থাকবে বলে আমার কাছে মনে হয়। একদম থাকবে। পাশাপাশি থিয়েটারের যে সোজা কথা, আমি যখন একটা শো করতে যাব তখন আমার টাকা নিয়ে ভাবতে হচ্ছে। আমার দলে 15 জন রেগুলার মেম্বার, 15 জনের মধ্যে দেখা যায় 5 জন টাকা দিতে পারছে, কেন? স্টুডেন্ট, ওরা স্টুডেন্ট। বা কোনো একজন দেখা যাচ্ছে তার ইনকামটা তো সুবিধের না, তার থেকে 500 টাকা নিতে আমার কষ্ট হচ্ছে। তো এই যে বিষয়গুলো তখন কিভাবে করবে, টাকার একটা আমাদের একটা মানে চিন্তা ঢুকে যায়। আমার কাউন্টার সেল তো ভালো হয় না, কারণ দর্শক তো সেই ঘুরে ফিরে একই। তো এইগুলো যদি হয়ে থাকে তখন আমাদের যেটা চর্চাটাও অনেক বেগবান হবে, পাশাপাশি দর্শকমুখী হবে। এবং যদি সরকার যদি উদ্যোগ নেয়, যে রাষ্ট্র যদি উদ্যোগ নেয় যে না এগুলো প্রচার করা দরকার। আগে যেটা হতো এখন তো সেটা হয় না। এখন দর্শক কমে গেছে কেন? আগে যে বিভিন্ন পেপারগুলো প্রচার করতো, এখন এত বেশি মিডিয়া বেড়ে গেছে কিন্তু প্রচারটা আমাদের বাইরে নেই। এখন কোথায় কি হচ্ছে, যেগুলোতে খুব ছোটখাটো বিষয় নিয়ে ওরা ভিউয়ার জন্য রেগে, কিন্তু সত্যিকার নিউজটা তো এখন আর আসছে না। এবং থিয়েটারের জায়গা থেকে বলছি, এটা খুব দরকার। এটা হলে কিন্তু দর্শক বাড়বে আমার মনে হয়। এটা তো ডেফিনেটলি আমরাও সেটা বিশ্বাস করি যে এই ধরনের কাজ যদি অব্যাহত থাকে তাহলে থিয়েটারের গতিটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এবং পাশাপাশি আমার কাছে একটা যেটা মনে, দর্শকও বাড়বে এবং দলের নতুন কর্মীও হবে, সেটা হচ্ছে এডুকেশন সেক্টর।
সেটা হচ্ছে যদি এডুকেশন এরকম থাকে যে ওই যে বললাম যাও স্কুল দেখো, কলেজগুলোকে হয়তো আজকে একটা ব্যাচ দিল, আটটা ব্যাচ দিল, এবং ওরা যদি বলে যে মানে ওরা তো খবর রাখে, বাইরের দেশে তো খবর রাখে কোথায় কি শো হচ্ছে। আমি নিজেও গিয়ে দেখি, আমি ফাইন আর্টসে গিয়ে দেখি, আমি একাডেমিতে গিয়ে দেখি, আমি শিশির মঞ্চে গিয়ে দেখি কোথায় কোন শো হচ্ছে সেটা আমি দেখি, হ্যাঁ দেখার চেষ্টা করি। তো ওখানে ওরা রাখে, ওখানে আবার প্রচারটা হয় ভালো, ওরা করছে, কিন্তু আমাদের সেটা তো নেই। আমরা আড্ডা দিতে দিতে প্রায় শেষ পর্যায়ে কাছাকাছি আসছি। তা আমি জানি যে তুমি শুরু থেকে অনেকগুলো নাটকের সঙ্গে তুমি কাজ করেছো। তো এমন কোনো নাটকের কোনো সংলাপ তোমার কাছে কি এখনো তোমার মানে মনের অজান্তে তুমি এখনো গুনগুন করে বলো, এরকম কোনো সংলাপ আছে কিনা, যদি দর্শকের জন্য তুমি শোনাতে? হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তে একটা সংলাপ মনে পড়ছে, মনে হয় একটু এদিক সেদিক হতে পারে, তারপর বলার চেষ্টা করছি। এখনো সেই সব নারীরা যারা গোপনে নোনা জলের সঙ্গে দীর্ঘশ্বাস ফেলেছে, বন্দি কুটির থেকে অপেক্ষা করছে কখন আসবে সোনার ছেলেরা যারা আলো হাতে সে মুক্তি দেবে। একদিন একদিন সেই সোনার রাঙা দিন আসে বাংলাদেশে, যারা যারা আলো হাতে সে গর্জে উঠেছিল বাংলাদেশ। আহ আহ কি আনন্দ নৃত্য! সেই আনন্দের ভিতরে একদিন জেগে উঠে এই রাজাকার। এক অন্ধকার অমাবস্যার রাতে অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসে এই রাজাকার। হাত পা বড় হয়, চারপাশ বড় হয়, শুধু বড়ই হয়। রাজাকার গাবে তখন টকটকে লাল রক্ত, আর ফেনায় ফেনায় রক্ত ঝরে। কিন্তু সেই মানুষটিকে যারা চেনে তারা বলে ওর রাজাকার, কিংবা কোন এক অজ্ঞাত মানুষের মুখ থেকে বেরিয়ে আসে একদলা থুতু, ওয়াক থু। সংলাপটা আমারও খুব ভালো লেগেছিল ওই সময় তোমার পারফরমেন্সের সময়। ধন্যবাদ বিটু। আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং মঞ্চালকে তোমাকে আনতে পেরে আমরাও অনেক ধন্য হয়েছি। মঞ্চালকে আসার অনুভূতিটা যদি একটু তুমি বলো। অসাধারণ, এবং সত্যি কথা বলতে কি মঞ্চালক যখন শুরু করে, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে চট্টগ্রামে কেউ করেনি, বাংলাদেশে করেছে কিনা আমার মনে পড়েনি, করলে তো আমি বলতাম। তো ইন্ডিয়াতে আছে থিয়েটার নিয়ে, শুধুমাত্র থিয়েটার নিয়ে তোমার যে একটা বড় একটা মহৎ উদ্যোগ, এটা সত্যি অসাধারণ, এবং এটা 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 অবশ্যই চলমান রাখতে হবে। হ্যাঁ এটা একটা ব্যাপার। আর পরামর্শের জায়গাটা বলবো যে যারা রথী মহারথী আছে চট্টগ্রাম শেষ হলে বাংলাদেশ আসতে পারে, এবং তাদেরকে এনে তাদের অভিজ্ঞতাগুলো নেওয়া, এবং নিলে হবে কি আমরাও ঋদ্ধ হতে পারবো, অন্যরাও নতুন যারা আসে তারাও ঋদ্ধ হতে পারবে। পাশাপাশি এটার পাশাপাশি চেষ্টা করা হয় যে সেই ব্যক্তিরা কিছু যদি ছবি ফুটেজ কথার মাঝামাঝি আনা যায়, তাহলে তার কাজটাও হয়তো আসতে পারে। আমরা দেখলাম, আমরা দর্শকরা দেখলো। অসংখ্য এটা। ধন্যবাদ বিটু তোমাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আবারও তোমার কাছে কৃতজ্ঞ জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ আলাপচারিতাই ছিলেন আমাদের নাট্য বন্ধু, শিল্পকলার প্রিয় মুখ। আপনারা অনেকেই তাকে চিনেন, বিটু নামে চিনেন, আমাদেরকে আজকে অনেক সময় দিয়েছেন। আমরা তার কাছে মঞ্চালকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।